নমস্কার বন্ধুরা, আমি সুচন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস। আর এখন চলছে আমার চ্যানেলে দাওয়াই পানির সিরিজ। এটা দাওয়াই পানির সিরিজের চতুর্থ পর্ব। যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দাওয়াই পানিতে আমরা ছিলাম কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে। 11 তারিখ আমরা সেখানে পৌঁছেছিলাম আর 12 তারিখ সেখানে ব্রেকফাস্ট করে আমরা রওনা হয়েছিলাম লোকাল সাইট সিইংয়ের জন্য। আর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কে ঢোকার জন্য এখন প্রবেশ মূল্য 20 টাকা প্রতিজন। প্রতিদিনের ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের চাকচিক্য থেকে অনেক দূরে শেরপাদের গ্রাম লামাহাটায়, যার স্থানীয় উচ্চারণ লামাট্টা। জায়গাটা মনে পড়ছে? তুমি আগে এসেছো এখানে, মনে পড়েছে? হুম, 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামে তামাং, ভুটিয়া, ডুকপা ইত্যাদি পার্বত্য উপজাতির বাস। তিব্বতী লামাদের ভারত সরকার এইখানে বসবাসের ব্যবস্থা করায় সেই থেকেই জায়গাটার নাম হয়েছে লামাহাট্টা। এ যেন রূপ বৈচিত্র্যের সম্ভার। পাইনের জঙ্গল, পাহাড়, আকাশ, নীরবতা আর গ্রামবাসীর সরলতা এখানে মিলেমিশে একাকার। এনজেপি থেকে গাড়িতে 3 থেকে 4 ঘন্টার রাস্তা হলেও এখানে পৌঁছানোর পর সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যাবে এখানকার সৌন্দর্যে আর গ্রামবাসীর আপ্যায়নে। গ্রামের প্রথমেই চোখে পড়বে এক অনুপম ইকো পার্ক, যে পার্কে আমরা এই মুহূর্তে রয়েছি। পার্কটি কিন্তু বেশ অনেকখানি অঞ্চল জুড়ে বিস্তৃত আর পুরোটাই রয়েছে পাইন গাছের জঙ্গলে। কারুরই এই পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে উপরে ওঠার ইচ্ছে ছিল না, কিন্তু আমার এক বান্ধবীর ছেলে জোজো, সে আগেই উপরে উঠে গেছে, তাই তাকে অনুসরণ করতে গিয়ে বাধ্য হয়ে আমাকেও উঠতে হলো এই পাইনের জঙ্গলে। যদিও এখানে ওঠার কিন্তু খুব সুন্দর রাস্তা রয়েছে, কিন্তু যেহেতু ও আগেই উঠে গেছে তাই বাধ্য হয়ে আমাকেও ট্রেকিং করে উঠতে হলো এই জঙ্গলের মধ্যে দিয়ে। চোখে পড়ল প্রচুর মস আর ফার্ন, যেটা কিন্তু সাধারণত আমাদের এদিকে একেবারেই দেখা যায় না। এতখানি ট্রেক করে উঠতে গিয়ে আমাকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছিল, সাথে করে জলও নিয়ে আসা হয়নি, তাই যথেষ্ট কষ্ট হচ্ছিল। তবু এই মস, ফার্ন এবং অন্যান্য গাছগাছালি দেখতে দেখতে ক্রমাগত এগিয়ে চলছিলাম। পাইনের জঙ্গলের ভিতরে গাছগাছালি, পাহাড় আর অসংখ্য ফুলের অপরূপ সমারোহ নিয়ে এই পার্ক। 2012 সাল থেকে সরকারি উদ্যোগের সাথে উপজাতিরা হাত মিলিয়ে যত্ন করে গড়ে তুলেছে এই পার্ক।
যতদূর চোখ যায় শুধুই চিরহরিত ঘন বন। সুবিশাল পাইন গাছগুলি দম্ভের সাথে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের সাথেই পাল্লা দিয়ে পতপত করে দুলে চলেছে নানা রঙের কাপড়ের পতাকা। স্থানীয় লোকেদের বিশ্বাস, এই পতাকার মধ্য দিয়ে প্রবাহিত বাতাসে চারপাশের পরিবেশ ও মানুষের মন পবিত্র হয়। অবশেষে খুঁজে পেলাম জোজোকে। প্রথমেই ওকে একচোট বকাবকি করলাম এভাবে কারুকে কিছু না জানিয়ে উপরে উঠে আসার জন্য। যে কোনো বিপদ কিন্তু হতেই পারত। হ্যাঁ, এইটাই অ্যাকচুয়াল ট্রেল। আমরা ভুল রাস্তা দিয়ে এসেছি। তোকে ওঠাচ্ছি দাঁড়া পাহাড়ে। এত সুন্দর রাস্তা রেখে আমরা কিভাবে এলাম? সত্যি তখন কিন্তু ভীষণ রাগ হচ্ছিল, তার কারণ আমাকে প্রায় হামাগুড়ি দিয়ে সেই জঙ্গলের মাঝখানে ট্রেল দিয়ে ট্রেক করে উপরে উঠতে হয়েছে। আসলে একেবারেই প্রস্তুত ছিলাম না ওই ব্যাপারটার জন্য, যে কারণে সমস্যাটা হয়েছে। আদারওয়াইজ ছোটোখাটো ট্রেক আমি করেই থাকি, কিন্তু একেবারেই আনপ্রিপেয়ার্ড অবস্থায় এই ট্রেকটা আমাকে করতে হয়েছিল। এইটা হচ্ছে আসল যে লামাহাট্টার ভেতর দিয়ে তৈরি করা রাস্তা, যে রাস্তা দিয়ে সরাসরি উপরে উঠে আসলেই পৌঁছে যাওয়া যায় এখানে যে পবিত্র একটা লেক রয়েছে সেই লেকটায়। কিন্তু আমরা জঙ্গলের মধ্যে দিয়ে অন্য রাস্তা দিয়ে ট্রেক করে এখানে এসেছি। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি লামাহাট্টার একটু উপরে অবস্থিত এই পবিত্র লেকটার কাছে। এত কষ্ট করে এসে কিন্তু মন ভরল না, তার কারণ লেকে তো একেবারে জল নেই বললেই চলে। আসলে বর্ষার জলে পুষ্ট হওয়ায় এই লেকটি বর্তমানে কিন্তু প্রায় শুকিয়ে গেছে। সত্যি মানে এরকম লেকটা দেখতে পাবো এটা কিন্তু একেবারেই কল্পনাতেই ছিল না আমার। খুবই খারাপ লাগলো লেকটার এই অবস্থা দেখে। বাগানের একেবারে উপরে যাওয়ার জন্য জঙ্গল কেটে আঁকাবাঁকা রাস্তা তৈরি করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ট্রেকের অ্যাডভেঞ্চারের লোভ সামলানো দায়। চূড়ায় পৌঁছে এই লেকটি তো রয়েছেই, যেটি এখানকার মানুষদের জন্য খুবই পবিত্র। এছাড়াও আরও উপরে উঠে গেলে রয়েছে আরও সাজানো গোছানো বাগান, কিন্তু আমার কাছে সময় আর তখন ছিল না, তার কারণ নিচে বাকিরা অপেক্ষা করছিল। তাই আস্তে আস্তে এবার নেমে যেতে লাগলাম নিচের দিকে। এখানকার জনজীবন বড়ই সরল, সাদাসিধে, কোলাহল বর্জিত। দেখলেই মন প্রাণ ভরে যায়। কত সামান্য জিনিসেই এরা খুশি থাকে, আর নিজেদের মধ্যে কি প্রচণ্ড একতা। সব থেকে উপভোগ্য এখানকার সকাল আর রাতগুলি। সন্ধে নামতেই চারিদিক শুনশান, রাতগুলি আরও নির্জন। কোনো শোরগোল নেই, যেন জনমানবহীন এক প্রান্তরে শুধু আপনি আর আপনাকে ঘিরে রয়েছে প্রকৃতি। রাতে এখানে শুধু কিছু অচেনা পোকার একটানা ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। এখানকার একটি বিরলতম আকর্ষণ হল দুষ্প্রাপ্য সব অর্কিড। পরিবেশেই নাকি দুষ্প্রাপ্য অর্কিড সৃষ্টির রহস্য, সঙ্গে অফুরন্ত জল। তবে বর্তমানে তো দেখলাম লেকে জল তেমন নেই বললেই চলে। এখানে না খুব শীত না খুব গরম, তাই সব কিছু মিলে লামাহাট্টা বেশ জমজমাট। তবে অর্কিড দেখতে হলে যেতে হবে নভেম্বর মাসে। এখানে রয়েছে একটা কাঠের ওয়াচ টাওয়ার। চলুন এবার একটুখানি ওয়াচ টাওয়ারটায় ওঠা যাক, আর উপর থেকে পার্কটা কেমন লাগে সেটা একটুখানি দেখে নিই আমরা।
আসো না, আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এদিকে যেতে লেকটা এখানে। আমাদের লামাহাট্টা ঘোরা শেষ। এবার আমরা রওনা হব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল পেশক চা বাগান। পেশক চা বাগান হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার দার্জিলিং সদর মহকুমার রংলিওট সিডি ব্লকের একটি গ্রাম। রাস্তার দুধারে সবুজ চা বাগান মন প্রাণ জুড়িয়ে দেয় একেবারে। মনে হয় নেমে ঢুকে যাই বাগানের মধ্যে। এখানে রাস্তায় জায়গায় জায়গায় ভিউ পয়েন্ট মতো করে দেওয়া রয়েছে। গাড়িতে যেতে যেতে দেখছিলাম মহিলারা চা পাতা তুলে নিয়ে যাচ্ছেন অথবা আসছেন। বেশ কয়েকজন দেখলাম চা বাগানে চা পাতা তুলতে ব্যস্ত। এই জায়গাটা আমাকে অনেকটা দক্ষিণ ভারতের যে চা বাগানগুলো রয়েছে সেই স্মৃতিটা মনে করিয়ে দিচ্ছিল। এখানে প্রচুর চায়ের দোকানও রয়েছে। অনেকেই গাড়ি পার্ক করে রেখে সেই দোকানগুলোতে ঢুকে একটু চা পান করছেন, বা এখানে চা কেনার জন্য প্রচুর চায়ের দোকানও রয়েছে। একটু উপরের দিকে ওঠার পর আমিও গাড়িটা দাঁড় করাতে বললাম, যেখান থেকে বেশ অনেক দূর পর্যন্ত চা বাগান আর পাহাড়টা দেখা যাচ্ছে। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। এরপর আমাদের গাড়ি দাঁড়ালো গুম্বাদারা ভিউ পয়েন্টে। যদিও এখানে ভিউ দেখার জন্য টেলিস্কোপ রয়েছে, অবশ্যই চার্জেবল, কিন্তু চারপাশে দেখলাম এত মেঘলা এবং কুয়াশা হয়ে রয়েছে, খালি চোখে তেমন স্পষ্ট করে কিছু দেখাই যাচ্ছিল না। তাই আমি আর টেলিস্কোপ দিয়ে কিছু দেখার চেষ্টা করলাম না। এরপর আমরা রওনা হলাম তিনচুলের দিকে। এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুব ঝাপসা হলেও তিস্তা নদীটা দেখা যাচ্ছিল। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু আবছা হলেও নদীটা কিন্তু দেখা যাচ্ছিল। পরে আমার খুব আফসোস হচ্ছিল যে আমি কেন একটুখানি টেলিস্কোপ দিয়ে ক্যামেরাটার সামনে নিয়ে আমি ওটাকে জুম করে দেখলাম না। তিনচুলের নামের পেছনে রয়েছে একটা গল্প। তিনটে ছোট পাহাড় রয়েছে এখানে। দূর থেকে যার শোভা চুল্লি বা ওভেনের মতোই মনে হয়, তাই স্থানীয়রা এই গ্রামের নাম রাখেন তিনচুলে, বা অন্য কেউও রাখতে পারে, সেসব এখন আর কারো মনে নেই। আপাদমস্তক জঙ্গলে ঘেরা এই গ্রাম, যেন সভ্য জগতের এখানে প্রবেশ নিষেধ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম।
এটা রয়েছে কালিম্পংয়ের দিকে চেয়ে, আর কাঞ্চনজঙ্ঘা তো দাঁড়িয়েই রয়েছে এই গ্রামগুলিকে দেখাশোনা করার জন্য। এই গ্রামে একবার গিয়ে পৌঁছলে আপনার চোখে শুধু ধরা দেবে সবুজ প্রান্তর। তিনচুলের মূল আকর্ষণ কমলা অর্কিডের বন। এছাড়াও এখানে রয়েছে এক সুদৃশ্য মনেস্ট্রি, যেখানে এক লামা 17 বছর ধরে ধ্যানমগ্ন ছিলেন বলে কথিত রয়েছে। খুবই কম দূরত্বের মধ্যে পাহাড়ের কোল বেয়ে নেমে এসেছে 6টি চা বাগান, যা এই এলাকার সৌন্দর্যের মুকুটে পালক যোগ করেছে। আমরা প্রথমেই চলে গেলাম এই তিনচুলের যে মনেস্ট্রিটা রয়েছে সেই মনেস্ট্রিতে। এখানে কিন্তু মনেস্ট্রির ভিতরে প্রবেশ করা যায় না। আমি আগের বার যখন এসেছিলাম তখন ভেবেছিলাম করোনার জন্য হয়তো প্রবেশ নিষেধ, কিন্তু এবারেও গিয়ে সেই একই ব্যাপার দেখলাম। যেহেতু ওনারা সেখানে থাকেন তাই মূল বিল্ডিংটাতে প্রবেশ করা যায় না। তবে একটু উঁচু জায়গায় রয়েছে একটি মূর্তি। 1911 সাল থেকে 2015 সাল পর্যন্ত ছিলেন এই ধর্মগুরু। শুধু সালটাই পড়তে পারা গেল, নামটা অন্য হরফে লেখা থাকায় ওনার নামটা কিন্তু আমি পড়তে পারিনি। তবে বোঝাই যাচ্ছে যে উনি কিন্তু 100 বছরেরও বেশি সময় ধরে বেঁচে ছিলেন। জায়গাটা কিন্তু বেশ শান্ত নিরিবিলি, ভালোই লাগছিল এইখানটায়। যদিও বোধহয় ওদের কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে বেশ কিছু মিস্ত্রিকে দেখলাম এখানে বসেছিলেন। যাই হোক, মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার আমরা চলতে লাগলাম অর্কিড যে সেন্টারটা রয়েছে তাকদার, সেই অর্কিড সেন্টারের দিকে। তাকদার অর্কিড সেন্টার, এখানেও কিন্তু প্রবেশ মূল্য লাগে 20 টাকা করে। খোলার সময় সকাল 9টা আর বন্ধ হয় বিকেল 4টের সময়। যদিও আমার মনে হলো এটা অর্কিডের আসল সময় নয়, তাই এই সময় যারা যাচ্ছেন তারা কিন্তু ভেতরে বিশেষ কিছুই দেখতে পারবেন না। সেই রকম মানসিক প্রস্তুতি নিয়েই যাওয়া ভালো। এখানে রয়েছে ওদের যে ট্র্যাডিশনাল পোশাক, সেই ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তোলার উপায়। অবশ্যই চার্জেবল, 50 টাকা করে দিলে পরে আপনি ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তুলতে পারবেন। তাকদা নামে ডাকা হয় কুয়াশা বলে। কুয়াশার জন্য এটা একটা লেপচা শব্দ। এই শিরোনামটি যুক্তিসঙ্গত, কারণ এই স্থানটি বেশিরভাগ ঋতুতেই কুয়াশা দিয়ে ঘেরা থাকে। তাকদা হল 1900 দশকে সূচিত তৎকালীন ব্রিটিশ সেনানিবাস। কোলাহলপূর্ণ সমাবেশ থেকে বিচ্ছিন্ন স্থানটি দার্জিলিং পাহাড়ের অফবিট গন্তব্যগুলির একটি অনবদ্য এবং অসাধারণ অভিজ্ঞতার প্রসারিত করে। এক সময় নাকি এই অর্কিড সেন্টারটি খুবই অবহেলিত ছিল, তবে এখন একটু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ইনফ্যাক্ট কাজ চলছে, এখনো বেশ কিছু কাজ চলছে কনস্ট্রাকশনের দেখলাম। তবে জায়গাটার যে অবস্থা খুব ভালো আছে সেটা বলতে পারি না। আমাদের মনে হলো আরও অনেক বেশি রক্ষণাবেক্ষণের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এটা বর্তমানের সরকারের মালিকাধীন। এই অর্কিড সেন্টার দেখার জন্য বিপুল সংখ্যক পর্যটকরা এখানে আসেন।
বিশাল বৈচিত্র্যের মধ্যে এই জায়গাটি হিমালয়ের বিরল জাতের অর্কিড সহ বন্য অর্কিডগুলো সংরক্ষণ করে। এই কেন্দ্রটি একটি ভেষজ বাগানেরও গর্ব। এখানে অনেক ধরনের ঔষধি গাছ রয়েছে এবং এখানে এই ঔষধি উদ্দেশ্যে এই গাছগুলোর চাষ করা হয়। সাধারণত অক্টোবর মাসে ফুল ফোটার মৌসুম থাকে, তবুও জায়গাটা সারা বছর ধরেই খোলা থাকে। বিশেষজ্ঞরা এই তাগদা অর্কিড সেন্টারকে এশিয়ার অন্যতম সেরা বলে মনে করছেন। অর্কিড সেন্টারটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা উপস্থাপন করে, যা প্রতি ধরনের নান্দনিক অনুসন্ধানের জন্য যথেষ্ট। একজন প্রকৃতি প্রেমী বা শান্তি সন্ধানকারী বোটানিক্যাল উৎসাহী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই স্থানটা একেবারে অনবদ্য। অর্কিড, ঔষধি গাছ এবং নানা ধরনের ফুল গাছ ছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাকটাসও দেখা যায়। যদিও এখানে যা ক্যাকটাস রয়েছে সেই তুলনায় কালিম্পংয়ের যে ক্যাকটাসের কালেকশন, সেই কালেকশনটা কিন্তু অনেক 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 বেশি ভালো। তবুও এখানে একটু চেষ্টা করা হচ্ছে গ্রিন হাউসের মধ্যে এই ক্যাকটাসগুলোকে প্রতিপালন করার। বিভিন্ন ধরনের ক্যাকটাস ছাড়াও দেখলাম এখানে একটা নার্সারি মতো রয়েছে, যেখানে চারা গাছগুলো বিক্রি করা হচ্ছে। অনেক টুরিস্টরা কিন্তু এই চারা গাছগুলো কিনেও নিয়ে যাচ্ছেন। এই স্থানটি বিস্তৃত জীব বৈচিত্র্যের গর্ব করে। এটি ঠান্ডা জলবায়ু এবং সারা বছর ধরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার ফলে বিভিন্ন হিমালয়ের প্রাণীকে উৎসাহিত করে। ঘন লম্বা এবং পুরানো জাপানি সিডার এবং পাইন বনভূমিতে আধিপত্য বিস্তার করে। বিলাসবহুল এবং নির্মল বনভূমির মধ্যে পায়ে হেঁটে চলা পথগুলি প্রকৃতির মাঝে থাকার অযোগ্য অভিজ্ঞতা প্রদান করে। তাগদা অর্কিড সেন্টারটি 4000 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে, সবুজ চা বাগানের ভিড় দ্বারা বেষ্টিত, যা এর ঢাল এবং উপত্যকায় আধিপত্য বিস্তার করে। লামাহাটা থেকে 30 মিনিটের দূরত্বে এটা অবস্থিত। এখানে কিন্তু একটা কমলালেবু গাছও দেখলাম, যে গাছে বেশ কিছু কিন্তু কমলালেবুও রয়েছে। অর্কিড সেন্টার থেকে বেরিয়ে তার বাইরেই একটা বেশ চায়ের দোকান পেলাম, তো সেখানে গিয়ে আমরা একটুখানি এবার চা খেলাম। সাধারণত টুরিস্ট স্পটগুলোতে দেখা যায় দোকানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি নেয়, কিন্তু এই দোকানটা আমার খুব ভালো লাগলো। এখানে কিন্তু চা সহ বাকি যে সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছিল সবই কিন্তু এমআরপি ধরেই বিক্রি হচ্ছিল, অর্থাৎ যে এক্সট্রা করে টাকা নেওয়া টুরিস্টদের থেকে সেটা কিন্তু এই দোকানটায় নিচ্ছিল না। এবারে আজকের শেষ জায়গা যেটা আমরা দেখলাম, হেরিটেজ বাংলো নাম্বার 12। তাগদাতে
অনেকগুলো ব্রিটিশ আমলের বাংলো রয়েছে, যেগুলো বর্তমানে হোটেলের মতো হয়ে গেছে। সেখানে কিন্তু ট্যুরিস্টরা এসে থাকতে পারেন। তো সেরকমই ড্রাইভার ভাইকে আমি বলেছিলাম যে আমাদেরকে যে কোনো একটা বাংলো আমাদেরকে একটুখানি দাঁড়াবেন, আমরা একটুখানি যাবো, একটুখানি দেখব। আমি আগের বার দেখেছিলাম, তবে সেটা এই বাংলোটা ছিল না, সেটা বোধহয় বাংলো নাম্বার 10 ছিল, সেটা বহু বছর আগের কথা। যাই হোক, এইবারে আমরা দেখলাম বাংলো নাম্বার 12। দিনের বেলাতেও পাইন জঙ্গলের মধ্যে ঝিঝি পোকার ডাকের মধ্যে এরকম একটা বাংলোয় থাকার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ হবে বলাই বাহুল্য। তবে রাস্তাটা বেশ চড়াই, আমাদের উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। মা তো আর এখানে আসতে পারবে না বুঝতেই পারছিলাম নিচের থেকে দেখে, তাই মা গাড়িতেই ছিল, আর আমরা এসেছিলাম এই বাংলোটাকে দেখার জন্য। সত্যি এত সুন্দর লোকেশন আর এত সুন্দর আর্কিটেকচার বাংলোটার, অসাধারণ লাগছিল। কিন্তু মনে একটা ইচ্ছে রয়ে গেল যে কখনো না কখনো এই বাংলোটাতে অন্তত একটা রাত হলেও কাটাতে হবে। যিনি ওনার, তিনি সামনেই দাঁড়িয়েছিলেন, ওনাকে ট্যারিফ জিজ্ঞাসা করলাম। তো উনি বললেন এখানে মোটামুটি পার নাইট 3000 থেকে রুম শুরু, 3000, 4000, 5000, 7000 এরকম নানা মূল্যের রুম এখানে কিন্তু রয়েছে। আর খাওয়ার জন্য এক্সট্রা করে পার পারসন 900 করে, সকালে একেবারে টি থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব মিলিয়ে পার ডে পার হেড 900 টাকা করে ফর ফুডিং। আর রুম হিসেবে 3000 থেকে শুরু করে 3000 থেকে 7000 পর্যন্ত বিভিন্ন ধরনের ট্যারিফের রুম কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তবে এই বাংলোগুলোর বুকিং কিন্তু শুনেছি ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে পোর্টাল রয়েছে সেখান থেকেই করতে হয়। আপাতত এই ভিডিওতে এটুকুই। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।